প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মগরা পালস ইউনিয়ন অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। আশা করি তোমরা ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সামনে নবম ও দশম শ্রেণীর কৃষি শিক্ষা নিয়ে আলোচনা করব। আজকে আমার পাঠ অধ্যায় 3 পরিচ্ছেদ 3 মাছ চাষের জন্য পুকুর খনন এবং প্রস্তুতকরণ। তাহলে আমার আজকের পাঠ মাছ চাষের জন্য পুকুর খনন এবং প্রস্তুতকরণ। মাছ চাষের জন্য পুকুর প্রস্তুত ও খনন করা। মাছে ভাতে বাঙালি। মাছ আমাদের আমিষের প্রধান উৎস, যার কারণে আমাদের পুকুর খনন অত্যন্ত জরুরি। আমাদের নিজস্ব যদি কোনো পুকুর থাকে তাহলে আমাদের মাছের জন্য পরনির্ভরশীল হওয়ার কোনো প্রয়োজন নেই। তাই প্রথমে আমরা পুকুর খনন করব। পুকুর এমন স্থানে আমরা পুকুর খনন করব যেখানে সবসময় আলো এবং বাতাস পাওয়া যায়। পুকুরের পানির পরিমাণ সারা বছরই 1.5 থেকে 2 মিটার থাকতে হবে। যদি এর চেয়ে পানি কম থাকে তাহলে আমাদের মাছের স্বাভাবিক চলাচল এবং উৎপাদন আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারব না। কাজেই আমাদের মনে রাখতে হবে সারা বছর যেন আমাদের পুকুরে 1.5 থেকে 2 মিটার পানি থাকে। পুকুর প্রস্তুতকরণ। পুকুর প্রস্তুতি মাছ চাষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পুকুর যদি সঠিকভাবে প্রস্তুত না থাকে তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারব না। মাছ যাতে তাড়াতাড়ি বৃদ্ধি পায়, আমরা যেন লাভবান হতে পারি, তার জন্য সুন্দরভাবে আমাদের পুকুরকে প্রস্তুতি করে নিতে হবে। পুকুর প্রস্তুতির প্রক্রিয়াটি কয়েকটি ধাপে সম্পন্ন করতে হয়। ধাপগুলা যেমন পুকুরের পাড় এবং তলদেশ মেরামত। পুকুরের পাড় বলতে বুঝি পুকুরের চারধারে উঁচু থাকবে এবং সমতল থাকবে, যেন বন্যার পানি পুকুরের ভিতরে আসতে না পারে এবং পুকুরের পানি যেন বাহিরে না যেতে পারে। যদি বাহিরের পানি পুকুরে আসতে পারে তার সাথে অবাঞ্ছিত মাছ, রাক্ষসে মাছ, এগুলো পুকুরে ঢুকলে আমাদের চাষাবাদের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হব। আর পুকুরের তলদেশ সমতল থাকতে হবে। সমতল যদি না থাকে তাহলে মাছ স্বাভাবিকভাবে তার বিচরণ করতে পারবে না। উঁচু নিচু থাকলে মাছ ধরার সময় জাল টানলে মাছ জালের ফাঁক দিয়ে চলে যাবে, কাঙ্ক্ষিত মাছ আমরা ধরতে পারবো না। তারপরে আসি আমরা জলজ আগাছা দমন। আমরা জানি আগাছা ফসলের বড় শত্রু। যে কোনো ফসলের ক্ষেত্রেই মাছও কিন্তু একটি ফসল, যার ফলে মনে রাখতে হবে পুকুরে কোনো ক্রমে যেন জলজ আগাছা বংশবিস্তার করতে না পারে সেদিকটা আমাদের লক্ষ্য রাখতে হবে। জলজ আগাছা ইচ্ছা করলে আমরা কিছু মাছ আছে যে মাছ
কাঙ্ক্ষিত মাছ ছাড়ার পূর্বেই এ সকল মাছ যদি আমরা পুকুরে ছেড়ে দেই তাহলে সেই মাছগুলো আমাদের পুকুরে যে আগাছা ছিল সেই আগাছাগুলা খেয়ে ফেলতে পারবে। যেমন গ্রাস কার্প, সরপুঁটি এরা আগাছা খেয়ে ফেলে। এছাড়াও মেডিসিন আছে, কিন্তু মেডিসিন না দেওয়াই উত্তম। মেডিসিন পার্শ্ব প্রতিক্রিয়া করে, পানিকে দূষিত করে। তারপরে আমরা আসতে পারি রাক্ষুসে এবং অবাঞ্ছিত মাছ অপসারণ করা। এখানে না বললেই নয়। রাক্ষুসে মাছ বলতে আমরা কি বুঝি? রাক্ষুসে মাছ হচ্ছে যে মাছ আমরা দেখি যে অন্যান্য মাছকে খেয়ে ফেলে, এমনকি ক্ষুধা লাগলে তার নিজের বাচ্চাকেও ক্ষমা করে না, সেই সকল মাছকে আমরা বলি রাক্ষুসে মাছ। যেমন শোল, বোয়াল, গজার, টাকি, চিতল ইত্যাদি। এই সকল মাছ আমাদের পুকুরে রাখা যাবে না। আরেকটা হচ্ছে অচাষযোগ্য মাছ, যে মাছ কেউ চাষ করে না, আমরা চাষ করি না, চাষ করব না, ওই সকল মাছ পুকুরে থাকলে আমাদের যে কাঙ্ক্ষিত মাছ আমরা ছাড়ব সেই মাছের সাথে খাদ্যের ভাগ বসাবে। কাজেই অচাষযোগ্য মাছ আমরা পুকুর থেকে সরিয়ে ফেলব। এখন কথা আসে এই রাক্ষুসে মাছ এবং অচাষযোগ্য মাছ আমরা কিভাবে দূরীকরণ করব। আমরা পুকুর শুকিয়ে দূরীকরণ করতে পারি। পুকুর শুকিয়ে ফেললে পুকুরের তলদেশে বিভিন্ন রকমের কাদা, ময়লা, রোগ জীবাণু, ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক এগুলা থাকলে রৌদ্রের তাপে সেগুলো মারা যাবে। তারপর জাল টেনে আমরা রাক্ষুসে মাছ বা অবাঞ্ছিত মাছকে দূর করতে পারি। জাল টেনে বারবার আমরা জাল টেনে ইচ্ছা করলে পুকুরের অনেক মাছই আমরা ধরে ফেলতে পারবো। তার মধ্যে যেহেতু আমাদের ধরতে হবে রাক্ষুসে মাছ, সেই কারণে শৈল, বোয়াল, গজার, টাকি, চিতল এই সকল মাছগুলোকে আমরা ধরে বাইরে নিয়ে রাখব। তারপরে মাছ মারার বিষ প্রয়োগ করেও আমরা মাছ রাক্ষুসে মাছকে আমরা দমন করতে পারি। মাছ মারার বিষের নাম হচ্ছে ফস্টক্সিন। এই ফস্টক্সিন 20 বড়ি, এটার নাম হচ্ছে ফস্টক্সিন 20 বড়ি। এই ফস্টক্সিন 20 বড়ি আমরা পুকুরে পানিতে যদি চতুর্দিকে ছড়াইয়ে ছিটিয়ে দেই তাহলে দেখা যাবে পুকুরের যত রকমের রাক্ষুসে মাছ বা অবাঞ্ছিত মাছ, অন্যান্য পোকা, পরজীবী থাকলে সেগুলা মেরে সেগুলো বেসে উঠবে। ওই পুকুরের মাছ আমরা খেতে পারবো, কিন্তু 7 থেকে 10 দিন পুকুরের পানি ব্যবহার করা যাবে না। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই বিষয়গুলো কিন্তু আমাদের গুরুত্ব দিতে হবে, না হলে আমরা যে মাছ চাষ করতেছি সেই চাষের ক্ষেত্রে কিন্তু আমরা লাভবান হতে পারবো না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তারপরে আসি আমরা চুন প্রয়োগ। চুনের আরেক নাম ক্যালসিয়াম অক্সাইড। এই চুন আমাদের অনেক উপকার করে। চুন মাটি ও পানির অম্লত্ব দূর করে, উর্বরতা বাড়ায়, পানির পিএইচের মান ঠিক রাখে, মাছের রোগবালাই দূর করে, সারের কার্যকারিতা বৃদ্ধি করে। তাহলে এরপরে আমরা আসতে পারি সার প্রয়োগ। সার হচ্ছে আমাদের পুকুরে যে প্রাকৃতিক খাদ্য আছে সেই খাদ্যগুলোকে উর্বরতা বাড়াবে। এই সার প্রয়োগ করলে পুকুরে বিভিন্ন রকমের শ্যাওলা থাকে, যে শ্যাওলা মাছ খাবার হিসাবে গ্রহণ করে। পুকুরে প্লাঙ্কটন নামক জীবাণু আছে, যে প্লাঙ্কটনকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি, ফাইটোপ্লাঙ্কটন, জুপ্লাঙ্কটন। সার প্রয়োগ করলে এরা তাড়াতাড়ি বৃদ্ধি পাবে, পুকুরের মাছের খাবার উপযোগী হবে, আমরা লাভবান
হতে পারব। পুকুরে আমরা জৈব সার এবং অজৈব সার দুই রকমের সারই আমরা প্রয়োগ করতে পারি। সারকে আমরা সরাসরি পুকুরে ছিটিয়ে দেব না, বালতি বা ড্রামে সার পানিতে ভিজিয়ে রাখব। সকালবেলায় সেই সারগুলো আমরা পুকুরের চতুর্দিকে আমরা ছড়িয়ে ছিটিয়ে দেব। প্রাকৃতিক খাদ্য পরীক্ষা। এখন আমাদের পুকুরে খাদ্যের অভাব আছে কি না সেটা আমাদের জানা দরকার। এটা যদি আমরা না জানি তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হব। কাজেই পুকুরে আমাদের প্রাকৃতিক খাদ্য আছে কি না সেটা আমরা এখন পরীক্ষা করব। এখানে আমরা 3টি উপায়ে প্রাকৃতিক খাদ্য পরীক্ষা করতে পারি। একটি হচ্ছে হাতের কোনোই, তোমরা আমার দিকে লক্ষ্য করো, হাতের কোনোই পর্যন্ত লক্ষ্য করো। আমরা পুকুরের পানির নিচে এই কোনোই পর্যন্ত আমরা নিব। নেওয়ার পরে যদি তোমরা দেখতে পাও হাতের তালু দেখা যাচ্ছে, হাতের তালু দেখা যাচ্ছে, তাহলে মনে করবা আমাদের পুকুরে খাদ্যের অভাব। আর যদি তালু দেখা না যায় তাহলে মনে করবা আমাদের পুকুরে খাদ্যের অভাব নেই। নাম্বার দুই, কাঁচের গ্লাস। তোমরা নিশ্চয়ই জানো বাড়িতে আমরা যে গ্লাসে পানি খাই, একটি স্বচ্ছ কাঁচের গ্লাস আমরা পুকুরে নিয়ে যাব। পুকুরে নিয়ে গিয়ে পানির নিচ থেকে 1 গ্লাস পানি আমরা উঠাবো। ওই গ্লাসটা আমরা সূর্যের দিকে এবার আমরা ধরব। যদি দেখা যায় গ্লাসের ভিতরে জীব অনুজীব আছে তাহলে মনে করবো আমরা পুকুরে খাদ্যের ঘাটতি নাই। আর যদি দেখা যায় সাদা পরিষ্কার স্বচ্ছ তাহলে আমাদের পুকুরে খাদ্যের ঘাটতি আছে। আর একটা হচ্ছে সেকি ডিস্ক। সেকি ডিস্ক হচ্ছে একটি সীসা, তোমরা নিশ্চয়ই চিনো। সীসার বা কি বলবো অর্থাৎ প্লেট, সেই প্লেটটা একটি রশি দিয়ে বেঁধে যদি 25 থেকে 30 সেন্টিমিটার পানির নিচে নেওয়া হয়, সেখানে যদি দেখা যায় প্লেটটি দেখা যাচ্ছে তাহলে আমরা বুঝবো যে সেখানে খাদ্যের অভাব। 30 সেন্টিমিটার পানির নিচে গিয়ে যদি দেখা না যায় তাহলে আমরা মনে করব যে পুকুরে কিছু হলেও খাদ্য আছে। তাহলে আমরা প্রাকৃতিক খাদ্য কিভাবে পরীক্ষা করলাম সেটা আমরা জানলাম। এখন আমরা জানব পানির বিষাক্ততা পরীক্ষা। আমরা সার প্রয়োগ করলাম, চুন প্রয়োগ করলাম, তাহলে আমাদের বুঝতে হবে যে আমাদের পুকুরের পানির কি অবস্থা আছে। পানি কি বিষাক্ত না বিষাক্ত নয়, এটা আমরা এখন দেখতে পারি। পুকুরে রাসায়নিক বিষ ব্যবহারের করার পরে মাছ মারা গিয়েছে কিনা। যদি দেখা যায় মাছ মারা গিয়েছে, অর্থাৎ কিভাবে মারা গেল এই জিনিসটা একটু আমাদেরকে ভেঙে বিশ্লেষণ করে বলতে হবে। যে পুকুরে রাসায়নিক বিষ ব্যবহার করা হয়েছে সেখানে পোনা মজুতের একদিন পূর্বে পুকুরে পোনার স্থাপন করে অথবা বালতিতে বা পাতিলে পুকুরের পানি নিয়ে 10 থেকে 15টি পোনা আমরা রেখে দিব, 24 ঘন্টা রেখে দেব। এই সময়ের মধ্যে যদি পোনা মারা যায় তাহলে আমরা বুঝবো যে সেখানে বিষক্রিয়া আছে। আর যদি মারা না যায় তাহলে আমরা মনে করব সেখানে বিষক্রিয়া চলে গেছে, সেখানে বিষক্রিয়া নেই। এখন সর্বোপরি হচ্ছে আমাদের মাছের পোনা ছাড়া। মাছের পোনা ছাড়তে হবে, এটা হচ্ছে শেষ প্রক্রিয়া। পুকুর প্রস্তুত হয়েছে, সকল প্রকার কাজ সম্পন্ন হয়েছে। এখন আমাদের সর্বশেষ প্রক্রিয়া হচ্ছে মাছের পোনা ছাড়া। তোমরা শিক্ষার্থীবৃন্দ, তোমরা মনে রাখবে যে মাছ তুমি চাষ করলে লাভবান হবে সেই মাছের পোনা ছাড়বে। তোমার পুকুরে পোনা কোথায় থেকে পাবে? তুমি দেখবে তোমার নিকটবর্তী কোনো সরকারি বা বেসরকারি খামার যদি থাকে সেখান থেকে পলিথিনে করে, পলিথিনের 1 ভাগ পানি 2 ভাগ অক্সিজেন থাকবে, সেখানে পোনা নিয়ে এসে
পুকুরে নিয়ে আসবে, সেখানে সরাসরি কিন্তু ওই পোনা পুকুরে ছাড়া যাবে না। কি করতে হবে, যে পাত্র করে আমরা পোনা পরিবহন করলাম ওই পাত্রটা পানিতে 15 থেকে 20 মিনিট ভাসিয়ে রাখতে হবে। অর্থাৎ ওই পাত্রের পানি আর আমাদের পুকুরের পানি এই দুটোর সমতা হবে। সমতা হলে মাছের যে একটা নতুন পরিবেশে আসলো, নতুন পানি পেল, তার সাথে এটার সমন্বয় হবে। পরবর্তীতে পলিথিনের মুখ খুলে দিলে অথবা কেটে দিলে, কাজ করলে আস্তে আস্তে পোনাগুলো পুকুরে চলে যাবে। তখন স্বাভাবিকভাবে সেই পোনাগুলো পুকুরে আমাদের চাষের জন্য উপযোগী হবে। এ পর্যন্ত মূলত আমাদের পুকুর প্রস্তুত খনন থেকে শুরু করে পোনা ছাড়া পর্যন্ত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা মনে রাখবে, এদেশে ছোট্ট একটি দেশ, এদেশের আমরা জনবহুল দেশ। এখানে সবাই যদি আমরা চাকরির আশা করি তাহলে সেটা আমাদের ভুল হবে। আমি তোমাদের আশ্বস্ত করতে চাই, তোমরা যদি প্রত্যেকেই এই কৃষিপ্রধান দেশে যদি মৎস্য খামার করো, পুকুরের চাষ, মাছের চাষ করো, তাহলে আমি বলতে পারি তোমাদের চাকরির জন্য পরনির্ভরশীল হতে হবে না, তুমি নিজেই মানুষকে চাকরি দিতে পারবে, এটা আমার বিশ্বাস। কাজেই তোমরা অবশ্যই ক্লাসটা সুন্দরভাবে খেয়াল করেছ। আমি আশা করব এখানে যদি তোমাদের কোনো কিছু জানার বলার থাকে অবশ্যই তোমরা আমাকে জানাবে, স্যার এখানে আমার সমস্যা আছে। পরিশেষে বলতে চাই, সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, এই বলে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।